বাংলাদেশের রাজনীতির যে কয়টি ব্ল্যাক হোল, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার একটি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর একটি অংশই তাকে গুলি করে হত্যা কিনা। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আপনার তিনজনকে স্বাগত। একটা তথ্য পাওয়া যায় যে উনাকে এই চট্টগ্রামে আরো দুইবার হত্যার চেষ্টা করা হয়। একটা হচ্ছে পাসিং আউট, মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের সময় ইবিআরসি মেসে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার মেসে, সেটা কোনো এক কারণে ব্যর্থ হয়। এরপরে অপারেশন আয়রন শিল্ড নামে বাংলাদেশে একবারই আপনার একটা ল্যান্ডিং অপারেশন হয়েছিল কক্সেস বাজারে, সেইটার মধ্যেও আপনার হত্যাকাণ্ডের একটা পরিকল্পনা করা। এটা জেনারেল মঞ্জুর ওই গোষ্ঠী যে যাদের নাম এসছে এরাই করেছে। এই যাদের কথা বলছেন এদের সঙ্গে তাহলে আপনি বললেন যে ইন্দিরা গান্ধী অর্ডার দিয়েছেন, তার মানে ভারতীয় এই যে যারা কুয়ের সঙ্গে এখানে জড়িত, তার মানে তারা সবাই ব্যাকড বাই ইন্ডিয়া, এটা বলতেছেন আপনি? তাদের সবাই মানে কি, যারা মূল চক্রান্তকারী, আর বাকিগুলো তো এদের অর্ডার, বাকিগুলো তো অন্যভাবে কাজ করে। আপনি সবাইকে তো আর বলতে হয় না। একজন গ্যাং লিডার থাকে, হাসানুল হক ইনুও ধরেন একজন গ্যাং লিডার। হ্যাঁ, এরকম থাকে। ওই যে সেনা পরিষদ যেমন করেছে কর্নেল ফারুক রশিদ, এরা আবার আরেক দিক দিয়ে কাজ করেছে। মানে এরা কোনোভাবেই বাংলাদেশ আর্মিকে শান্তিতে থাকে। একটা নতুন মেরুকরণ আমরা দেখতে যাচ্ছি কিনা এক। দ্বিতীয়ত যে প্রশ্নটা পাবলিকের মনে আছে যে এরকম এত বড় একটা ঘটনা, রাষ্ট্রনায়ককে খুন করা হলো, আজ পর্যন্ত বেসামরিক আদালতে কোনো বা বেসামরিক বিচার ব্যবস্থা কোনো মামলা কেন হলো না? এখন সেটা সম্ভব কিনা নতুন করে হয়েছিল? আপনি যথার্থভাবে বলেছেন যে এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন করে পুরান ঘটনার মতো আর কি, যেটাকে প্যান্ডোরাস বক্স ছিল, প্যান্ডোরাস বক্স ইজ বিং ওপেন। সেখানে এটা আমরা ভাগ্যবান যে এই সময়টা কি মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়। এবং এটাও আমরা বলতে পারি যে যদি বিএনপি সরকার আজকে ক্ষমতায় না থাকতো তাহলে এই মুজাফফররা চিরকালের জন্যই একেবারেই মানে মুক্তি পেয়ে। বিরোধীরা আবু রুশদ বলছিলেন যে উনি যখনই বিএনপি ক্ষমতায় এসছে, উনি ভারতে চলে গেছেন, আওয়ামী লীগ ছিল তখন দেশে এসেছেন, তাহলে এবার তাহলে কোন একটা তাহলে ওনার মনে হয়েছিল যে না আর ধরা পড়বো না, এরকম মানে এরকম হয়েছে, অথবা মানে যেতে পারেনি, অথবা এরকম হয়েছে যে মানে তিনি সন্তুষ্ট ছিলেন যে ক্যামাফ্লাইজ করে করে যেভাবে সে মানে আছে সেটা মানে থাকতে পারবে। এত বছর পরে অ্যারেস্ট হলেন, তার মানে উনি তো এক ধরনের গোয়েন্দা নজরদারিতে ছিলেনই। হ্যাঁ, অবশ্যই, কিন্তু নিষ্ক্রিয় ছিল। আচ্ছা, ঠিক আছে, আসবো একটু পরে। আওয়ামী লীগ আমলে এটা নিষ্ক্রিয় ছিল, যেটা আমরা আলোচনা করেছি। এখন বিএনপি সরকারের জন্য এটা ইটস এ ডিলেমা অন দ্য পার্ট অফ বিএনপি গভর্নমেন্ট, যে এখন নতুন করে যে পুরান ঘটনা যদি নিয়ে আসে তাহলে পরে আবু রুশদ যেমনটি বলছিলেন যে দেয়ার আর মেনি উইংস, মেনি ডাইমেনশনস অফ দ্য ফ্যাক্ট, তখন মানে এটা আবার প্রকৃত অক্ষী সত্যি কথা বের করা যাবে না। এটা একটা কঠিন কমপ্লেক্স ব্যাপার। আপনার ইনফরমেশনের জন্য বলি, সে সময় কিন্তু একটি বেসামরিক তদন্ত কমিশন গঠিত হয়েছিল এবং আমি যেহেতু গবেষণা মামলা হয়েছিল কি? হ্যাঁ, মামলা হয়নি, কিন্তু একটি একজন জাস্টিসের অধীনে জাস্টিসের নেতৃত্বে একটা বেসামরিক কমিশন হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট আমি নিজে দেখেছি। তার বাসায় গিয়ে ওই ভদ্রলোক আমাকে দেখতে দিয়েছেন, কিন্তু কোনো উদ্ধৃতি বা কোনো এটাকে মানে এইভাবে ব্যবহার করতে আমাকে অনুমতি দেননি। কিন্তু আপনি যদি কোর্ট নাও করেন, আপনি যা পড়েছেন যেহেতু, তাতে কি আপনি কনভিন্স ছিলেন সেই রিপোর্টে? সেই রিপোর্টে আমার মনে হয়নি যে অসম্ভব রকম একটা মানে নতুন তথ্য বেরিয়েছে, এরকম মনে হয়নি। জাস্ট সাদামাটা ঘটনার বিবরণ। আপনারা জানেন যে এর পরবর্তীকালে মানে সেই পুরনো কথায় আবার যদি আমরা ফিরে আসি, যে বেসামরিক রিপোর্টটি কেন গুরুত্ব পায়নি, কেন প্রকাশিত হয়নি, কেন বেসামরিক ট্রাইব্যুনালের প্রস্তাবও ছিল, আর্ট ছিল পিপলের তরফ থেকে, কিন্তু সেটাও হয়নি। তার কারণ হলো যে মানে বিষয়গুলি এতটাই কমপ্লেক্স, এতটাই জটিল, এতটাই কুটিল, এতটাই গোপন ছিল যে এগুলো নিয়ে হ্যান্ডেল করা তখন মানে দুর্বল জাস্টিস আব্দুল সাত্তার সরকারের জাস্টিস সত্তারের পক্ষে মানে কঠিন ছিল। সেখানে মানে পুরনো কথায় যেটা আমরা ফিরে যাই যে লিবারেশন আর্মি, মানে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানে বা মিলিটারি পলিটিক্সের ক্ষেত্রে এটা একটা তত্ত্বকথা আছে, আর্মি অফ দ্য লিবারেশন। মানে হচ্ছে যে সিলভারস্টেইন এই তত্ত্বটার প্রবর্তক। তিনি মনে করেন যে যে সমস্ত সেনাবাহিনী মুক্তিযুদ্ধে বা লিবারেশনে অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা জাতিগতভাবে এটা মানে একটা দাবি বা একটা ধারণা, পারসেপশন ডেভেলপ করে যে তারাই এই জাতির একমাত্র উদ্ধারকারী। যেমন মানে শেখ সাহেব হত্যার ব্যাপারে যখন ওরা মানে কর্নেল ফারুক, কর্নেল রশিদরা যে তত্ত্বকথার
আয়োজন করেছিল সেটা হচ্ছে এই যে গোটা জাতি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা করেছি, অথচ এই গত 3 বছরে শেখ সাহেবের অন্যায় অনিয়মের কারণে স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, দেশের দুর্নীতিতে ডুবে গেছে, দেশের ন্যায় বিচার নেই, এগুলো পরিশুদ্ধতার জন্য তারা এই বিপ্লবটি করেছেন। আবার একই কথা মানে বলা হচ্ছে জিয়াউর রহমানের ব্যাপারে, যে জিয়াউর রহমান স্বাধীনতার সাথে মানে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছেন। আমার মনে পড়ে যে মানে একটা মানে মিটিংয়ে মানে ওই তাকে বলা হয়েছিল যে ইউ আর প্লেইং পলিটিক্স টু মাচ। তার মানে হচ্ছে যে মানে এখন আমার গবেষণার মানে সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে ডিলেমাস অফ এ মিলিটারি রুলার, এটা এই বইয়ের একটি মানে দ্বিতীয় শিরোনাম, ডিলেমাস অফ এ মিলিটারি রুলার। আমরা বলতে চেয়েছি যে যখনই একজন জিয়াউর রহমানের মতো জনপ্রিয় গ্রহণযোগ্য ব্যক্তি বৈধতা অর্জন করেন, জনগণের কাছাকাছি যেতে চান, তখনই তার প্রতিপক্ষে সেনাবাহিনী সেই অন্যায়ের বিরোধিতার যুক্তি অথবা লিবারেশন ওয়ারের যুক্তি। আপনার স্পষ্ট যে মঞ্জুর সাহেব তো লিবারেশন আর্মির লোক সব মানে ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে মানে যারা মানে প্রো লিবারেশন ছিলেন, যারা মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর লোক ছিলেন, তাদের সবাইকে তিনি ওখানে মানে চিরঙ্গে মানে জড়ো করেছিলেন, এবং জিয়াউর মানে এরশাদ তার দুর্বল নেতৃত্বের কারণে এর সাথে প্রসঙ্গে আমরা একটু পরে আসতে চাই। জনাব আবু একটা বিষয় যেটা মানুষের মধ্যে যে প্রশ্নগুলো, যে 13 জনকে ফাঁসি দেওয়া হলো তড়িঘড়ি করেই অনেকটা, যদি তাদেরকে বাঁচিয়ে রাখা যেত বা আর প্রসেসের মধ্য দিয়ে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সত্যটা বের করা যেত, তাহলে প্রশ্নটা এরকম যে যাতে সত্যটা উদ্ঘাটিত না হয় সেজন্য দ্রুত ফাঁসিটা দেওয়া হলো এক। দ্বিতীয়ত বেসামরিক যদি একটা মামলা হতো তাহলে বিচারটা আরেকটু অন্যভাবে হতে পারত।